আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সময়ের কাঁটা যেন থেমে আছে। সন্ধ্যা তখন 7:40। একটু আগে ঋতু ফায়েজের রুমে এলো। চারিদিকে আবারও ঘুরঘুর করে চোখের মনি দিয়ে দেখছে। আজ কেন জানি অজানা লাগছে। কালো রঙের সে দেয়ালটুকু নেই, হালকা গোলাপি রং করা হয়েছে, কিন্তু কখন করলো, কবে করলো, সে কোথায় ছিল? হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর সেটা শূন্য। ফায়েজ বলল, এভাবে কি দেখছিস? পড়তে আসছিস পড়বি, চারিদিকে কি দেখিস? চকলেট খুঁজছিস? তাহলে শোন। অনাবিয়া খান ঋতু, আমার রুমে চকলেট নেই। ঋতু বলল, সেটা তো জানি, আপনার মতো তিতা করলার রুমে চকলেট থাকবে এটা অবিশ্বাস্য। ফায়েজ বলল, কি বললি জোরে বল। ঋতু বলল, পাগল নাকি, জোরে বলে বকা খাই। ফায়েজ বলল, এই তোর বিড়বিড় করা বন্ধ হলে যা পড়তে বস। ঋতু চেয়ারে গিয়ে বসলো, কিন্তু মাথায় তার একটা চিন্তা, কেন রং করলো, কখন করলো, কবে করলো, কে করলো, কার কথায় করলো। ফায়েজ ঋতুর পাশে বসলো, বই হাতে নিয়ে বলল, কোন পেজ দেখা। কিন্তু ঋতু তো ভাবনায় ডুবে আছে। ফায়েজ বিরক্ত হয়ে বলল, এ তুই পড়তে আসছিস নাকি স্বপ্ন দেখতে? একটু জোরে বলায় ঋতুর ভাবনায় বাধা পড়লো। চমকে বলল, আচ্ছা ফায়েজ ভাই, আপনার রুমটা নতুন নতুন কেন লাগে? ফায়েজ বলল, রং করিয়েছি তাই। ঋতু বলল, কিন্তু কেন করালেন? ফায়েজ বলল, মন চাইলো তাই। ঋতু বলল, আপনার তো কালো রং পছন্দ। ফায়েজ বলল, কে তোকে বলেছে? ঋতু বলল, আমি জানি। ফায়েজ বলল, বাহ, আমার সম্পর্কে তুই জানিস, তা আর কি কি জানিস বলতো। ঋতু বলল, জানি তো অনেক কিছু, কিন্তু পেটে আসছে মুখে আসছে না। ফায়েজ বলল, তাহলে পড়াটা শুরু কর, নয়তো আমার রুম থেকে যা। ঋতু বলল, এ না না, আমি পড়বো, তবে সুন্দর হয়েছে, এখন রুমটাকে জীবন্ত লাগছে। ফায়েজ ঋতুকে পড়া বুঝিয়ে দিল। ঋতু আধা ঘন্টার মতো ফায়েজের কাছে পড়ে চলে গেল নিজের রুমে। রুবি খান রুমে আসলো। মেয়ে পড়তে দেখে আদরের মাথায় হাত রেখে বলল, বড় হচ্ছিস তুই, এখন থেকে যা করবি বুঝে শুনে করিস। ঋতু বলল, কেন মা এমন কথা বলছো? রুবি খান বলল, এমনি মা, বড় হলে মারা মেয়েদের বলে, তাই বললাম আর কি। রুবি খান রুম থেকে বের হয়ে গেল। নিজের ভাবনায় হাঁটছে দুপা। আজ বিকেলে হাঁটতে বের হয়েছিল তখন রাস্তায়। তারপর বলল, আরে ঋতুর মাঝে, কেমন আছো আপা? ঋতুর মা বলল, আলহামদুলিল্লাহ ভালো আপা, আপনি কেমন আছেন? আজকাল তো দেখিও না, কোথায় গেছেন? মহিলাটি বলল, হ্যাঁ গেলাম একটু বাপের বাড়িতে, ভাই ছোটটার মেয়ে হয়েছে আজ 1 মাস। রুবি খান বলল, আলহামদুলিল্লাহ ভালো খবর, তা মা মেয়ে সুস্থ আছে তো? মহিলাটি বলল, হ্যাঁ হ্যাঁ সুস্থ আছে। শুনলাম আপনাদের বড় ছেলে মানে হাসনা আপার ছেলে নাকি বিদেশ থেকে আসছে। রুবি খান বলল, জি আপা, আজ 1.5 মাস হয়েছে। আপনি তো কয়েক মাস ছিলেন না, তাই জানেন না। মহিলাটি বলল, এত বছর দূরে ছিল, সেখানে বিয়ে টিয়ে করেছে নাকি? রুবি খান বলল, কি যে বলেন না জেসমিন আপা, ছেলে আমাদের লাখে একটা, সে করবে না জানিয়ে বিয়ে। জেসমিন বলল, আপনার ছেলে তো না জায়ের ছেলে, এত বিশ্বাস করতে নাই, না করলেও ভালো খবর, আবার খারাপও। রুবি খান বলল, খারাপ কেন হবে আপা? জেসমিন বলল, খারাপ না, আপনার ঘরে যুবতী মেয়ে আছে, বিয়ের বয়স হয়েছে, তো ভাই এত বছর পর আসলো, কিছু তো টান হতে পারে। আগুন আর ঘি একসাথে থাকলে যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। সামলে রাখিও মেয়েকে, তোমার মেয়ে তো কম সুন্দরী না। রুবি খান বলল, এমন কিছু না আপা, আপনি অহেতুক চিন্তা করছেন। জেসমিন বলল, মেয়েকে বিয়ে দিবা? আমার কাছে ভালো পাত্র আছে, ছেলে ইঞ্জিনিয়ার। রুবি খান বলল, না আপা, সময় হলে দিব, এখন তো ওর ভাইদের বিয়ের বয়স হয়েছে, ওর পড়াশোনা শেষ হোক, তারপর না হয়। জেসমিন বলল, আবার দেখিও এসব পড়াশোনার জন্য রেখে কেলেঙ্কারি বাদিয়ে দিও না আবারই। জেসমিন কথাগুলো বলে চলে গেল। রুবি খান স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিছু বলার নেই। ঘরের কথা তো আর পরের কানে দেওয়া পাপ। তিক্ত অতীত আছে, তা কখন কবে সামনে এসে এলোমেলো করে দেয় বাচ্চা মেয়েটাকে, কিংবা তার সংসারে এ ভয়ে আজও তষ্ট হয়ে আছে রুবি খান। তবে জেসমিন আপার কথাও ফেলনা না, ঋতুকে সাবধান করে দেওয়া ভালো। ঘটার আগে এই মহিলা কি সব রটিয়ে দেবে তার কোনো ঠিক নেই। ফায়েজ বুদ্ধিমান, এতদিনে যখন কিছু হয়নি, তাহলে এসব নিয়ে আর কিছু হবে না। কিন্তু ঋতুর আবেগের বয়স তো, তাকে তো আর আটকানো যাবে না, চেষ্টা করতে দোষের কি। আর এদিকে আরো 2 সপ্তাহ কেটে গেল। ঋতুর আজ পরীক্ষা শেষ পরীক্ষা হয়ে আজ 5 বান্ধবী মিলে ভার্সিটির পাশে কফি শপে গেল। সেখানে কফির সাথে আইসক্রিমও পাওয়া যায়। রাস্তায় দাঁড়িয়ে আছে 5 জন, সে ছোটবেলা থেকে বন্ধুত্ব। রুহানা নাবিলা একসাথে বাইকে চলে যাবে, ঋষিও তার সাথে বাইকে যাবে। ফারিহা ঋতুকে বিদায় দিয়ে চলে গেল তারা। ফারিহার আজ কিছু কেনাকাটা করার আছে, তাই মার্কেটের দিকে যেতে হবে। ঋতুর গাড়ি নিয়ে আসিনি আজ। মোবাইল বের করে কল দিল ড্রাইভার কাকুকে। ড্রাইভার বলল, আম্মা আমার শরীর খারাপ, তাই আজ আসতে পারুম না, আপনি ভাইজানদের সাথে চলে আসিয়েন। ভাইজান কইছে আপনারে নিয়ে আসিব। ঋতু ফারিহাকে বিদায় দিয়ে বলল, তুই যা, ভাইয়া আমাকে সাথে করে নিয়ে যাবে। ফারিহা রিক্সায় করে চলে গেল। ঋতু আবারও ভার্সিটির দিকে গেল। গেটের সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে যাবে কিনা ভাবছে। তখন ওই ফায়েজ গেট দিয়ে বের হলো, তার সে কালো বাইকে করে। তারপর বলল, আই তাড়াতাড়ি, এখানে অনেক রোদ। ঋতু বলল, স্যার মানে ভাইয়া, আসলে স্যার না ভাইয়া। ফায়েজ বলল, এ তোর ভাইয়া রেখে আসবি নাকি চলে যাব? ড্রাইভার কাকু আসবে না, তাড়াতাড়ি আই। ঋতু বলল, কাকু বলেছে ভাইয়া আমাকে নিয়ে যাবে। ফায়েজ বলল, তো আই। ঋতু বলল, কিন্তু আপনার সাথে গেলে ভাইয়া আমাকে না পেলে চিন্তা করবে। ফায়েজ বলল, ড্রাইভার কাকু আমাকে কি ডাকে? ঋতু বলল, ভাইজান। ফায়েজ বলল, গাধি, আমার কথা বলেছে, আয় এবার, আজ নীল ভার্সিটিতেও আসেনি।
বাইকে এর আগেও বসা হয়েছে ঋতুর, কিন্তু আজ কেন জানি শরীর কাঁপছে, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। দূরত্ব রেখে বসলো ঋতু, তারপর বলল ধরে বস, না হলে পড়ে যাবি। ঋতু কাপা কাপা হাতে ফায়েজের কাঁধে হাত রাখলো। লুকিং গ্লাসে ঋতুর মায়াবী চেহারা দেখে হেসে দিল ফায়েজ, কিন্তু ঋতু তা আজও দেখলো না। হেলমেট পরা ফায়েজের সে নিঃশব্দ হাসি আজও ঋতুর অজানায় খাতায় আরেকবার নাম লিখে নিল। ফায়েজ খুব সাবধানে বাইক চালাচ্ছে, ঋতু চুপ করে বসে আছে, মুখ দিয়ে কোনো শব্দ নেই। একটা মেলার সামনে দাঁড় করালো বাইক, ঋতু বুঝলো না কেন এখানে আসছে তারা। তারপর বলল নাম। ঋতু বলল আমরা কেন এখানে আসছি। ফায়েজ বলল তোকে রেখে যেতে। ঋতু বলল মেলায় আমাকে রেখে গেলে আমি হারিয়ে যাব ফায়েজ ভাই। ফায়েজ বলল চল তো। ঋতু বলল আমি যাব না। ফায়েজ বলল ওকে তাহলে দাঁড়িয়ে থাক, আমি যাই। ঋতু চারিদিকে তাকালো, অনেক মানুষ রয়েছে তবে ততটা নেই, হয়তো দুপুরবেলা বলে। কয়েকটা ফুচকার স্টলও বসেছে বাহিরে, কেউ কেউ খাচ্ছে আবার কেউ কেউ গল্প করছে। ঋতু ফায়েজের সাথে মেলায় প্রবেশ করলো। এর আগে ছোট থাকতে মেলায় এসেছিল ছোট বাবার সাথে, কিন্তু গত 5 বছর আর আসেনি মেলায়। তাহলে হঠাৎ কেন ফায়েজ ভাই নিয়ে আসলো? বড় বাবা, আব্বু আম্মু, বড় মা শুনলে তো বকা দিবে। সত্যিই কি আমাকে রেখে যাবে মেলায়? ফায়েজ বলল জানিস ঋতু, ছোটবেলায় তুই আমার কাছে প্রায়ই আবদার করতি মেলায় যাওয়ার জন্য। একবার নিয়েও গেছি, আর বাসায় যেতে দেরি হয় বাবা আমাকে কি বকাটাই না দিল। সে যাই হোক, শুনলাম তোর নাকি মেলায় আসতে ইচ্ছে করছে, অনেক বছর নাকি মেলায় আসিস নাই। ফায়েজ ভাই তার মেলায় আসার কথা কি করে জানে? সে তো কাউকে বলেনি। হ্যাঁ বলেছে, গতকাল ছাদে একবার গিয়েছিল, তখন মুনকে বলেছিল। ঋতু তখন বলেছিল কত বছর হলো মেলায় যাই না, যদি মেলায় যেতে পারতাম তাহলে একসাথে অনেক চুরি কিনতে পারতাম, কিন্তু কেউ অনুমতি দিবে না। মনো বোনের সাথে আফসোস করে বলল আগে আব্বু নিয়ে যেত, এখন আব্বুও নেয় না। ফায়েজ বলল কিরে চুপ কেন, ভয় পাচ্ছিস? আর ভয় পাওয়ার কিছু নেই, তোকে রেখে যাব না, চল একটু ঘুরি। ঋতু বলল আপনি কাল বিকেলে আমার আর মনের কথা আড়িপেতে শুনেছেন ফায়েজ ভাই? ঋতুর কথায় ফায়েজ তাকালো, ভুল জায়গায় ভুল কথা বলেছে বুঝতে পেরে ফিক করে হেসে দিল। তারপর বলল না আমি আড়ি পাতি না, আর আমি তো মেয়েও না যে আড়ি পাতার স্বভাব আমার হবে। কানে এসেছে শুনেছি। আর চাচুকে বলতে তিনি তো বলেছে অনুমতি নাকি আব্বু দেয় না, তাই ভাবলাম আজ পরীক্ষা যখন শেষ একটু ঘুরিয়ে আনি, এক তীরে দুই পাখি মারা আর কি। চারিদিকে চোখ বুলিয়ে নিল ঋতু। হঠাৎ চোখ আটকে গেল রিনিঝিনি রেশমি চুরি নামে এক দোকানের দিকে। হরেক রকমের চুরি সেখানে আছে, ইচ্ছে করলো সব কিনে নিতে, কিন্তু পকেট ফাঁকা। আর ফায়েজ ভাইকেও বলতে লজ্জা করছে। ফায়েজ ঋতুর হাত ধরে দোকানটির দিকে এগিয়ে গেল। ঋতু এ প্রথমবার অবাক হলো, ফায়েজ ভাই তার হাত ধরেছে, তাও কি যত্ন সহকারে। একবার হাতের দিকে আরেকবার ফায়েজের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে ফায়েজের চেয়ে এত কেয়ারিং আর কাউকে মনে হলো না। এটা কি ভালোবাসার কারণে মনে হচ্ছে, নাকি সত্যি সবার চোখে ফায়েজ এত কেয়ারিং? কখন যে ফায়েজ ঋতুকে চুরির দোকানের সামনে এনে দাঁড় করালো সে খবর ঋতুর নেই। তারপর বলল দেখতো এই সবুজ চুরি হয় কিনা তোর হাতে। কয়েকবার বলার পর ঋতুর ধ্যান ভাঙলো, নিজের এমন বোকামি দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ফায়েজ কয়েক জোড়া চুরি কিনে দিল, মুনের জন্যও কিনেছে, রিকের জন্য দুটো খেলনা নিয়েছে। বয়স নেই তবুও ওদের জন্য না নিলে এ পোলা দেখা যাবে বড় বাবাকে বলে দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ বাজিয়ে দিবে। বিকেলে বাসায় ফিরল ঋতু, হাতে 3টে ব্যাগ, যদিও বা তখন কেউ ছিল না বসার ঘরে। এ সময় সকলে ঘুমে থাকে। রুবি খান আর হাসনা খান গল্প করে চুপি চুপি রুমে গেল। ফায়েজ তাকে নিয়ে গেট পর্যন্ত এনে নামিয়ে দিয়ে অফিসে গেছে। আবার বারবার তৌফিক খান কল দিচ্ছিল। ফ্রেশ হয়ে মুনের চুরি আলাদা করে নিজের গুলো বারবার পড়ছে, আর আয়নার সামনে গিয়ে দেখছে আজ যেন ভীষণ খুশি। এই চুরির সাথে লুকিয়ে আছে হাজারো ভালো লাগা। কাঙ্ক্ষিত মানুষটি থেকে সামান্য কিছু পাওয়া অনেক বিশাল পাওয়ার সমান। এ যেন 30 টাকার ডজন চুরি আজ কোটি টাকার সমান মনে হচ্ছে ঋতুর কাছে। ইচ্ছে করছে চুরিগুলোকে বুকের ভিতর লুকিয়ে রাখতে, কাউকে না দেখাতে। এটা তার ফায়েজ ভাইয়ের ভালোবাসা। আর এদিকে সন্ধ্যায় মুন আর রিককে তাদের গিফট বুঝিয়ে দিল। রিক খেলনা হাতে নিয়ে বলল আমার এখন খেলার বয়স নাকি যে বাচ্চা খেলনা আনছো ঋতুপু? ঋতু বলল তুই কি বড় হয়েছিস? বয়স আর কত, এই তো 14 হলো আর কি। রিক বলল আমাকে এভাবে বলতে পারলে? খানবাড়ির ছোট খানকে অপমান, জাতি তোমায় ছাড়বে না দেখে নিও। মুন বলল তার ছোট খান, জাতি আপনাকে বুঝি ছেড়ে দিবে পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করলে? মুনের কথা শুনে ঋতু বিষম খেলো। কি বলে এটুকু ছেলে মেয়েদের পিছনে ঘুরঘুর করে? ঋতু বলল কি বলিস মুন? রিক বলল ঋতুপু ওর কথা শুনিও না তো, সব মিথ্যা বলে। আমি কেন ঘুরঘুর করবো, বরং মেয়েটা ঘুরে আমার পিছনে। আমার মতো এত হ্যান্ডসাম স্মার্ট ছেলে তো আজকাল পাওয়া যায় না। মুন বলল তুই স্মার্ট হলে ফায়েজ ভাইয়া কি তাহলে? রিক বলল ভাইয়া তো ওভার স্মার্ট। রিকের কথা শুনে ঋতু হেসে দিল। মুন চোখ রাঙিয়ে বলল আজ ভাইয়া আসুক, আমি বলে দেব তুই ভাইয়াকে ওভার স্মার্ট বলেছিস। রিক বলল বল, আমি কি ভয় পাই নাকি? মুন বলল সেটা তখন দেখা যাবে, যখন ভাইয়া তোকে কানে ধরিয়ে সবার সামনে উঠবোস করাবে, তখন দেখবো তোর স্মার্টনেস কোথায় যাই। বলেই হাহা করে হেসে দিল। আর এদিকে দিনটা আজ একটু বেশি স্পেশাল। একদিকে আজ শুক্রবার, অন্যদিকে আজ থেকে বিয়ের কেনাকাটা দাওয়াত সব শুরু। খানবাড়ির আনাচে কানাচে বিয়ের উৎসব যেন লেগে গেছে। চারিদিকে নতুন সদস্যর আগমনের ঘ্রাণ মৌ মৌ করে ভাসছে। মুন, রিক আর ঋতু যেন মাতিয়ে রেখেছে বাড়িটা। বাচ্চাদের হইচই দেখে বড়রা খুশি। এই বাচ্চাগুলো যেন খানবাড়ির প্রাণ। আরজমান খান আজ বাইরে এলেন, এখন বেশ সুস্থ। ফায়েজ নতুন একজন ডাক্তার দেখালেন, আগের সব বাদ দিয়ে নতুন করে ট্রিটমেন্ট করাই। আরজমান খান এখন নিজে নিজে আবারও চলতে পারছে। রুবি খান বলছে আম্মা আরো কয়েকটা দিন রেস্ট নিন, সবেমাত্র শরীরটা ভালো হচ্ছে, এখন এত হাঁটাহাঁটি করা ঠিক হবে না। আরজমান খান বলল বেশি বুঝিও না মেজে বউ, আমি জানি আমার কি করতে হবে। আমার নাতির বিয়ে আর আমি ঘরে বসে থাকি? তোমরা কি আমাকে ছাড়াই একা আনন্দ করতে চাও? মৃদু ধমকের সুরে বলল আরজমান। রুবি খান বলল এ মা, ছি ছি, কি যে বলেন না আম্মা, আপনাকে ছাড়া আপনার নাতির বিয়ে হবে নাকি? আমি তো শুধু রেস্ট নিতে বলেছি, বিয়ের তো এখনো আরো 15 দিন বাকি আছে। আরজমান
আজমান খান বলল, আনন্দ তো এখন থেকে শুরু হয়ে গেছে, আমার কিছু হবে না, তুমি এত চিন্তা করিও না, যতদিন আছি ততদিন থাকবো, চাইলেই কি আটকে রাখতে পারবে মেজো বউ? রুবি খান বলল, আম্মা আপনি এমন কথা বলবেন না, আপনি আমাদের পরিবারের খুঁটি, আপনাকে ছাড়া এই পরিবার অচল। আজমান খান বলল, মেজো বউ রে, তোমার শ্বশুরকে ছাড়াও একসময় এই পরিবারকে অচল মনে করতাম, কিন্তু না, সে যাওয়ার পরও এই 16 বছর পরিবারটি কি সুন্দর করে একসুতায় গেঁথে আছে। মাশাআল্লাহ, আমার এই ছোট সুখের ঘরে কারো নজর না লাগুক। রুবি খান আর কিছু বলল না। শাশুড়ির মন খারাপ হচ্ছে বুঝে চলে আসলো। সে কি করবে, সত্যিই তো শ্বশুর সারা 16 বছর পার করেছে খানবাড়ির সবাই, কিন্তু কি সুন্দর মিলেমিশে সারা জীবন এমন থাকলে হয়। কিন্তু সে অতীত যখন সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলবে আমাদের লুকিয়ে রাখা জোরে করা সিদ্ধান্তের কথা, তখন কি হবে? এরকম থাকবে তো সব। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই অবশ্যই দেখে নিন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।